আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 2026 সালের নির্বাচন নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন। তিনি এই সাক্ষাৎকারটা দেন 2025 সালের 14 নভেম্বর। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেটা 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে হুবহু মিলে গেল। তিনি বলেছিলেন যে 2026 সালের নির্বাচনে জামাত ইসলামীকে 80টা সিট দেওয়া হবে এবং এনসিপিকে 8টা সিট দেওয়া হবে। তো তার কথা হুবহু মিলে গেল এবং জামাতে ইসলামীকে মানে কারচুপি করে হারানো হবে। তারপরও জামাতে ইসলামী পাওয়ারে থাকবে, সবচাইতে বেশি পাওয়ারে জামাতে ইসলামী থাকবে। কারণ 2026 সাল থেকে 28 সাল পর্যন্ত যেগুলো বহির্বিশ্ব থেকে যেগুলো ঋণ নেওয়া হয়েছে সেগুলো ঋণ পরিশোধের দিন এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষের আভাস তিনি দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটা দেখলে সব বিষয়গুলো বুঝে যাব। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। জামাতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হেজড়া কাদের। 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্তের পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড একটা কিছু আসবে। আমি আগেও বলেছিলাম, জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা বনি আমিনের ভিডিওটা দেখলেন। তিনি কিভাবে প্রেডিকশন করেছিলেন আমি জানি না, তার কথা মানে হুবহু মিলে গেল। এর আগেও তিনি ডাকশো নিয়ে অনেকগুলো নিয়ে করেছিলেন, সেগুলো কিন্তু মিলে গেছে। তো দর্শক, বনি আমিনের এই প্রেডিকশন সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ তিনি এ কথা অনেক আগে বলেছেন, 14 নভেম্বর বলেছে 2025 সালে। এরপরে আবার নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারিতে এসে নির্বাচন হয়েছে। তো মোটামুটি 3-4 মাস আগে তিনি প্রেডিকশান করলেন, সবগুলো মিলে গেল। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আপনাদের একটা ভিডিও দেখাবো যে জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণায় সেই রিকশাওয়ালা মারা গিয়েছেন এবং আরেকজন মারা গেছেন। সেই 2টা পরিবারের দায়িত্ব জামাতে ইসলামের আমিন নিয়েছেন। কিশোরগঞ্জে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত জামাত সমর্থক আব্দুস সালাম এবং সমাবেশে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া আরেক জামাত শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর শফিকুর রহমান। পরে স্মরণসভায় অংশ নিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সুপ্রিয় দর্শক, এদিকে চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে তার স্বামী। তো সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। আমার পছন্দের মতো দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, ওই জন্য আমাকে ডিভোর্স দিয়েছে। তা আপনাকে যে আপনার স্বামীর ডিভোর্স দিল কেন? দাঁড়িপাল্লার ভোট দেওয়ার জন্য।
আমার পছন্দের মতন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, ওই জন্য আমাকে ডিভোর্স দিয়েছে। আপনার স্বামী যে আপনাকে ডিভোর্স দিল, তা আপনাদের সংসারটা কত বছরের? 31 বছরে। 31 বছরের সংসার। কিন্তু এই 31 বছরের সংসারে জীবনে আপনি কি এর আগেও দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন? দিয়েছি, যখন ছিল প্রথমে তখন দিয়েছি, আমি দিয়েছেন। জামাত দিয়েছি। কিন্তু আপনার স্বামীর সাথে কি রিসেন্ট এই কিছুদিনের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে বা ঝগড়াঝাটি হয়েছে? আমার কোনো সমস্যা হয়নি, কোনো ঝগড়াঝাটি কিছুই নেই আমার। কিন্তু আপনাকে এমনিতেই আপনি দাঁড়িপাল্লা ভোট দেওয়ার কারণে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে, জি। আর অন্য কোনো সমস্যা না। নেই? কিন্তু এখন আপনি কি চাচ্ছেন? আপনার স্বামী যে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি কি চাচ্ছেন? আমি এখন নিঃস্বাধীনভাবে এখন চলতে চাই, আমার স্বামীর কাছে আমি আর যাইতে চাই না, আমি নিজের পথে এখন চলতে চাই, আমি যে নিজভাবে নিজ স্বাধীন বাংলাদেশ জামাত ইসলামের কাছে আপনি কি চাচ্ছেন? যেটা আমি চলতে পারি, এটাই আমি চাই, আর কিছু না। আমি যেন নিজের পথে নিজের পায়ে দাঁড়িয়ে আমি চলতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আপনারা এর আগে যে ভিডিওটা দেখলেন, জামাতের আমির 2টা পরিবারের দায়িত্ব নিয়েছে। তো আমরা জামাতের কাছে আমরা অনুরোধ করি যে এই মহিলার দায়িত্ব যেন জামাতে ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়, যেহেতু দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। তো এখন এই নারীটা মধ্যবয়সী নারী, তো এই নারী কি করবে, কি করে খাবে? সে আর তার স্বামীর ঘরে যাবে না। আপনারা শুনলেন ভিডিও। তো আমরা জামাতে ইসলামের কাছে অনুরোধ করব যে এই মহিলারও যেন দায়িত্ব নেওয়া হয়। তো দর্শক, আপনারা জানেন যে নোয়াখালীর হাতিয়ায় একজন গৃহবধূকে 3 সন্তানের জননী তার স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। তো এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য ওই পক্ষটা অনেক চেষ্টা করেছে এবং পুলিশের বয়ানও নিয়ে এসেছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। জামাতে ইসলামের আমির তিনি নিজে সেখানে দেখা করতে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, পুলিশের বয়ানে কি উঠে এসেছে আপনারা স্ক্রিনে দেখেন। পুলিশের যে অডিও রেকর্ডটা ভাইরাল হয়েছে, সেখানে পুলিশ বলতেছে যে শাপলাকলিতে ভোট দেওয়ার ধর্ষণের ঘটনাটি প্রোপাগান্ডা, সম্পত্তি নিয়ে আগেই ঝামেলা ছিল, যেভাবে এটা ফোকাস করা হয়েছে এটা তেমন নয়। মোহাম্মদ নূর আনোয়ার, এসপি, হাতিয়া সার্কেল, নোয়াখালী। এখন নিচে একটা দেখেন, আব্দুল্লাহ নোমান সাংবাদিক কি বলতেছে। দর্শক, একটা জিনিস আপনাদের আগে জানিয়ে রাখি, সেটা হলো যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই মহিলার কোনো জায়গা সম্পত্তি কিছু নেই। তিনি সরকারি আবাসনে থাকেন, মানে যেগুলো গুচ্ছগ্রাম বলে, সরকার থেকে যেগুলো বাড়িঘর করে দেওয়া হয় সেখানে থাকেন। তো তার যদি নিজস্ব সম্পত্তি থাকে তাহলে তো সেখানে তো তাহলে তো আর সরকারি বাসভবনে থাকবে না। তো এই কারণে এই সাংবাদিক কি বলতেছে আপনারা দেখেন, যে প্রথমে পুলিশ বলতেছে যে জুমির জের ধরে এই ঘটনা ঘটেছে আর ধর্ষণের নাকি নাম দিয়েছে। আর সাংবাদিক কি বলতেছে দেখেন, যে পুলিশের বক্তব্য মিথ্যা। এসপি হাতিয়া সার্কেলের নামে যে অডিওটি প্রকাশ করা হচ্ছে তাতে পুলিশ বলছে যে সম্পত্তি নিয়ে বিরোধ, এটি শতভাগ ভুল। এখানে সরকারি প্রকল্পে সবাই থাকে, কারো নিজস্ব জমি জমা নেই। প্রকৃত ঘটনা হলো সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই ঘটনা। রাজনৈতিক কারণে মানে এরা ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু লাভ হয়নি। আপনারা দেখেন যে উপদেষ্টার পক্ষ থেকেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সৈয়দা রেজওয়ানা হাসান তথ্য ও প্রচার উপদেষ্টা কি বলছে দেখেন, ধর্ষণের শিকার অভিযোগকারীর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তো এটা যদি মিথ্যা হতো, এটা যদি প্রোপাগান্ডা হতো, তাহলে তো আর ওই বিচারের আশ্বাস দেওয়া হতো না। তো এখানেও মানে ওই দলটা ফেল হয়ে গেছে। তারা সরাতে চাইছিল যে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, কিন্তু না, সত্যিই ধর্ষণ করা হয়েছে। মানে এদের কোনো লজ্জা শরম নাই রে ভাই। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাদের একজন নেত্রীকে গণধর্ষণ করেছিল আওয়ামী লীগেরা। এবার তারা শাপলাকলিতে মানে জামাত সমর্থিত প্রতীকে ভোট দিয়েছে, এবার তারাই ধর্ষণ করলো 3 সন্তানের জননীকে। চিন্তা করতে পারেন একজন মহিলা কেন মিথ্যা কথা বলবে, ধর্ষণের নামে মিথ্যা কথা। আপনারা ভিডিওতে দেখেছেন, আমার আগের ভিডিওতে। এই হলো ব্যাপার। এরা অনেক কিছুই করতেছে, মানে ক্ষমতায় এখনো আসেনি, শপথ পড়েনি। বিজয় হয়ে গত মানে 48 ঘন্টায় 10টার বেশি খুন হয়ে গেছে। আমি আগের ভিডিওগুলোতে আপনাদের দেখাইছি, আজকেও কিছুটা দেখাবো। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামী এই পর্যন্ত হচ্ছে 68 এবং 6 এই মিলে মনে করেন 74-75টা আসন তো হয়েছে 12 দলীয় জোটের। এবার মনে করেন যে উচ্চ কক্ষে পিআরের যে উচ্চ কক্ষ আছে সেখানে 44% ভোট জামাতে ইসলামের আছে, 44টার মতো আরও আসন পাবে। তো জামাতে ইসলামের মোটামুটি ভালো আসন হবে এবং গণভোটে জয়ী হয়েছে, এটাও সংস্কার হবে।
যে কোনো টেন্ডার হোক আর যে কোনো কিছু পাশ করতে হলে বিরোধী দলের সিগনেচার লাগবে। তো এরা যে খুব সহজে এগুলো করতে পারবে এটা আপনারা মনে করবেন না। পাওয়ারে থাকবে জামাতে ইসলামী। জামাতে ইসলামের একটা স্বাক্ষর ছাড়া কোনো কিছু পাশ হবে না, এটা আপনারা জেনে রাখেন। তো দর্শক, বিএনপির এক নেতা ঠাকুর সাহেব কি বলতেছে আপনি একটু স্ক্রিনে দেখেন। ঠাকুর সাহেব বলতেছে যে গণভোটের জন্য ইউনূসের নামে মামলা দেওয়া উচিত, তাকে বাংলাদেশের বাইরে যেতে দেওয়া হবে না। মোশাররফ আহমেদ ঠাকুর সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা। তো এই ঠাকুর কিছুদিন আগেও ইসলাম সম্পর্কে কিছু কথা বলেছিলেন, সেটা নিয়ে আমরা ভিডিও বানাইছি। তিনি কি বলতেছেন যে গণভোট দেওয়ার জন্য ইউনূসের নামে মামলা করবে। চিন্তা করতে পারেন, মানে কি বলবো ভাই, ভোট হওয়ার পরে এরা আর কিছু দেখতেছে না, এরকম অবস্থা। তো দর্শক, আজ থেকে আমি যেগুলো ভিডিও বানাবো সবগুলো ভিডিওতে একটা করে ভোটের কারচুপির দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে ইশরাকের আসনে কিভাবে জালিয়াতি করা হয়েছে, ভোট কিভাবে জালিয়াতি করে তাকে জিতিয়ে দেওয়া হয়েছে, তার একটা ভিডিও আপনারা দেখেন। ঢাকা 6 আসনে নির্বাচনের ফলাফল প্রণয়ন ও ঘোষণায় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। উক্ত আসনটিতে বিএনপির পক্ষে ধানের শীষে ইশরাক হোসেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের দিন রাত 11টা 1 মিনিটে বাংলাভিশন একটি সংবাদ প্রচারিত করে, যেখানে ইশরাককে বেসরকারিভাবে নির্বাচিত করা ঘোষণা করা হয়। বাংলাভিশন মূলত ইশরাক হোসেনের মালিকাধীন একটি টিভি প্রতিষ্ঠান। তখনও চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়নি। 20টি কেন্দ্রের ফলাফল তখনও প্রকাশ করা বাকি ছিল। তার পূর্বেই ইশরাক হোসেন তার মালিকানাধীন বাংলাভিশনের মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেন। আমরা যদি এই নির্বাচনের আরো কিছু অনিয়মগুলো দেখে আসি, আমরা বিভিন্ন কেন্দ্রভিত্তিক অনিয়ম, যে কেন্দ্রভিত্তিক সিট আমাদের হাতে এসেছে সেখানে বেশ কিছু অনিয়ম দেখা গেছে। যেমন 36 নম্বর নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় নামের কেন্দ্রে আমরা যদি দেখি, এখানে ইশরাক হোসেনের ক্ষেত্রে 1415 সাথে আরো কিছু লেখা হয়েছে বা আব্দুল মান্নানের সাথে আরো কিছু যুক্ত করা হয়েছে, এটা নিশ্চিত নয়। এবং ডান দিকেও কিন্তু ওই সংখ্যাগুলোর কোনো প্রতিফলন ঘটেনি। এই কাটাকুটির কি কারণ এটি নিশ্চিত হওয়া যায়নি। এবং নিচে যদি নির্বাচনী প্রার্থীদের এজেন্টদের নামের ক্ষেত্রে আমরা যদি দেখি, শিবা, রামদাস, বিকাশ দাস, 3 জন এখানে এজেন্টের নাম রয়েছে, তাদের বিস্তারিত কোনো পরিচয় এখানে নেই এবং স্বাক্ষরের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্ট তারা নয় বলে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ দাঁড়িপাল্লার কোনো এজেন্ট ছাড়াই এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে এবং যেখানে কাটাকাটি দেখতে পাচ্ছি আমরা কি দেখেছি কিছু ক্ষেত্রে ফলাফলের যোগফলে টেম্পারিং করা হয়েছে। 3 সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে যে কেন্দ্রটি রয়েছে, মোহাম্মদ আব্দুল মান্নানকে 450টি ভোট দেখানো হয়েছে, যদিও এখানে একটা কাটাকাটির আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি, যেমন 6 নাজিরাবাজার উচ্চ বিদ্যালয়, এখানে পোলিং এজেন্টের স্বাক্ষর জাল হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা যদি 4, 3 এবং 4 নাম্বার স্বাক্ষর আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে একই রকম স্বাক্ষর। 5 এবং 6 নাম্বার যদি স্বাক্ষর আমরা দেখি, মনে হচ্ছে যে কাছাকাছি ধরনের একই ব্যক্তি এই স্বাক্ষরগুলো করেছেন এবং এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্টের স্বাক্ষর এখানে নেওয়া হয়নি। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি পোলিং এজেন্টের নাম নেই কিন্তু স্বাক্ষর রয়েছে। আমরা 84 গ্র্যান্ডারিয়া মহিলা সমিতির যে বিদ্যালয় রয়েছে, যে কেন্দ্রটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2টি স্বাক্ষর রয়েছে, কিন্তু তার সাথে কিন্তু তার নাম এবং তার বিস্তারিত নেই, যে কে স্বাক্ষরটি করেছেন বা কার স্বাক্ষরে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে। একইভাবে শুধুমাত্র তাই না, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কেন্দ্রে কোনো পোলিং এজেন্টেরই স্বাক্ষর ছাড়াই এটি প্রকাশ করা হয়েছে। যেমন 29 সেন্ট্রাল ওমেন কলেজ, এইখানে কোনো এজেন্টেরই স্বাক্ষর নেওয়া হয়নি। তা সত্ত্বেও মোহাম্মদ লতিফুল ইসলাম, তিনি প্রিজাইডিং অফিসার, তিনি স্বাক্ষরিত করে এই রেজাল্টটি প্রকাশ করেছেন। আমরা আরেকটি দেখতে পাচ্ছি 46 মিতালি উচ্চ বিদ্যালয়, সেক্ষেত্রে আমরা একই ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসার তিনি স্বাক্ষরিত করেছেন, অথচ কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি এবং সেক্ষেত্রেও কোনো পক্ষ কিংবা তার পরিচয় কিংবা বিস্তারিত উল্লেখ করা হয়নি। কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দাঁড়িপাল্লার পোলিং এজেন্টের নাম এবং স্বাক্ষর নেই। আমরা যদি লক্ষ্য করি 42 সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে একটি মাত্র পোলিং এজেন্টের স্বাক্ষর আছে, দাঁড়িপাল্লার কোনো এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। অথচ প্রার্থী নিশ্চিত করেছেন তিনি প্রত্যেকটা কেন্দ্রে তার এজেন্ট ছিলেন, অথচ তাদের এজেন্টকে স্বাক্ষর না নিয়ে এই রেজাল্টগুলো প্রকাশ এবং প্রচার করা হয়েছে। তড়িঘড়ি করে প্রকাশ করার জন্য কিছু ক্ষেত্রে আরো কিছু ভুল তৈরি হয়েছে। যেমন মোট বৈধ ভোটের যে সংখ্যাটি সেটা লেখা হয়নি, 00 সংখ্যা লেখা হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যেটা একটা অমনোযোগিতা এবং তড়িঘড়ি করা হয়েছে। এখানে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য বিষয়গুলো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করা হয়নি।
এই ক্ষেত্রেও ৭৯ দয়াগঞ্জ সরকারি কলেজ, সেখানেও এই টোটাল সংখ্যাটি উল্লেখ করা হয়নি এবং এই ধরনের তড়িঘড়ি করা হয়েছে। আমরা আরো কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি 48 সিলভার ডেল প্রিপারেটরি গার্লস স্কুল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়েছে। আরেকজনের ক্ষেত্রে 027 নামের জাতীয় পরিচয়পত্র এটি হওয়ার কথা নয়, এ ধরনের কিছু একটি দেওয়া হয়েছে। দাঁড়িপাল্লার কোনো পোলিং এজেন্টের নাম বা স্বাক্ষর ছাড়াই রেজাল্টটি প্রকাশ এবং প্রচার করা হয়েছে। আমরা আগেরগুলোতে দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে ভোট কেন্দ্রের নাম বা অন্যান্য বিষয়গুলো মূলত প্রিন্টেড এবং এটি মূলত রিটার্নিং অফিসার থেকে জানানো হয়েছে টাইপ করা শীট সর্বত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু আমরা 97 গ্যান্ডারে দেখেছি এটা টাইপ করা নয়, বরঞ্চ হাতে লেখা একটি শীটের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যেটি একটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্য বলে আমাদের কাছে লক্ষণীয় হয়েছে। কিছু ক্ষেত্রে পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং কোনো স্বাক্ষরও নেই। আপনারা যদি দেখেন 55 কবি নজরুল সরকারি কলেজের, এখানে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই, সেক্ষেত্রে কিছু নাম আছে। অসুবিধা হচ্ছে যে এইখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভালো বোঝা যাচ্ছে কিনা, এটা পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে, যেটা যে কোনো সময় মোচনীয়। আমরা যদি সেই ভিডিওটা দেখি এখানে বোঝা যাবে যেটা মোটামুটি পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং পেন্সিলের মাধ্যমে লেখা হওয়ার কারণে এই বিষয়টি যে কোনো সময় মুছে আবার পরিবর্তন করা সম্ভব। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কার্বন কপি ব্যবহার করা হয়েছে এবং কার্বন কপিতে স্বাক্ষর আবার মূল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তো সেই বিষয়টি আমরা নিশ্চিত নয় যে কেন এটি ব্যবহার করা হয়েছে। 81 মনিজার রহমান গার্লস স্কুলে এটি ব্যবহার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যেখানে পোলিং এজেন্টের জাতীয় পরিচয়পত্র বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা সেই বিষয়টি উল্লেখ না করেই মূলত এই রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে। এমনও দেখা গেছে যে প্রিজাইডিং অফিসার যিনি ওই কেন্দ্রের প্রধান, যেমন জামিয়া আরাবিয়া মাদ্রাসা যেটা, তা ওনার স্বাক্ষর ছাড়া এটা প্রকাশ করা হয়েছে, যেখানে অবশ্য জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী প্রার্থীদের এজেন্টেরও বিস্তারিত নেই, তবে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে। সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কেন্দ্রে রেজাল্ট কাটাকাটি করা হয়েছে, যোগফলে কাটাকাটি করা হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কোনো পোলিং এজেন্টেরই স্বাক্ষর নেই, কিছু ক্ষেত্রে দেখেছি যে আমরা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেই, কিছু ক্ষেত্রে দেখেছি যে একজনের স্বাক্ষর আছে, কিছু ক্ষেত্রে দেখেছি জাল স্বাক্ষর তৈরি করা হয়েছে, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পোলিং এজেন্টের বিস্তারিত নেই, কিছু ক্ষেত্রে দেখেছি দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষর নেই। সামগ্রিকভাবে এই কেন্দ্রভিত্তিক যে ফলাফল যে শীটগুলো, সেখানে আমরা দেখেছি যে ব্যাপকভাবে এগুলো জালিয়াতির বা কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করা হয়েছে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের প্রার্থী যেখানে নিজস্ব প্রার্থী, সেখানে কেন 2 জন হিন্দু এজেন্ট দেবে? আপনারা বলেন, এটাকে কি বিশ্বাস করবে? না, কখনোই নয়। এরা এগুলো বানাইছে, মেনে ইয়ে করছে। তো এরা জনগণের মনে নাই। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। জামাতে ইসলামের 200+ আসন জামাতে ইসলামের হয়ে গেছিল, ভোটে হয়ে গেছিল, কিন্তু এটা কারচুপি করেছে, সেটা এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে। তো দর্শক, আমি বলছিলাম যে নির্বাচন পরবর্তী 48 ঘন্টায় 10-12টার মতো খুন হয়েছে। তার একটা বগুড়ার একটা নজির দেখেন। বগুড়ায় 3 দিনে 3টি খুনের ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে দিই যে গত শুক্রবার বগুড়ার শহরের যে নিশিন্দারা এলাকা, সেই নিশিন্দারা এলাকায় একটি গ্যারেজের ভিতরে একটি ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং এর পরপর কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে গতকাল মাটিডালি এলাকায় মাটিডালি উপজেলা পরিষদের সামনে আরেকজন যুবক অর্থাৎ ফাহিম নামের এক ছাত্রদল সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এর আগে নিশিন্দারা যে এলাকায় যে ছুরিকাঘাতের যে হত্যাকাণ্ড, সেটি আলিফ নামের একজন যুবক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তবে এই 3 দিনের ব্যবধানে আজ বগুড়ার গাবতলী এলাকায় এখানে কিন্তু আমরা এসে দেখেছি যে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এরপর দেখেন ভোলায় ছেলেকে ম্যাচ ধরে প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা। এরপর আরেকটা দেখেন যে বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা। এখন আপনারা 2টা ভিডিও দেখেন, একটা খুলনার একটা দিনাজপুরের। আজকে কিন্তু 2টা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। খুলনার অফিস খুলে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এবং দিনাজপুরে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে এবং তারা সেখানে ধীরে ধীরে জয় বাংলার স্লোগান দিচ্ছে।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।